দেশে ভোটার সংখ্যা 12,36,83,000-এর বেশি। ইসির খসড়া তালিকা প্রকাশ। 20 জানুয়ারি শুরু হবে হালনাগাদ কার্যক্রম। ব্যক্তি ক্ষমতার কাছে সরকারি শক্তি কিছুই নয়, সমাজসেবা দিবসে ডক্টর ইউনূস। জনকল্যাণী সামাজিক ব্যবস্থা জোরদারের তাগিদ। ক্ষমতায় গেলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও ভারতের সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। ক্যাপাসিটি চার্জে লাখ কোটি টাকা লুটের অভিযোগ। নতুন বছরে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে বললেন অর্থ উপদেষ্টা। 43 খাতে ভ্যাট বাড়ানোর জীবনযাত্রায় প্রভাব পড়ার আশা। এবং ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। মিসকেস শুনানিতে তোলা হয়নি আদালতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা 12,36,83,512 জন, বেড়েছে 18,33,352 জন। এ তালিকা নিয়ে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। যাচাই বাছাই ও দাবি আপত্তি নিষ্পত্তি করে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় ভোটাধিকার নিশ্চিত করাই কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে জানান তিনি। শিলিলা রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে কাজ করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান 1.05% বেড়ে বর্তমানে মোট ভোটার 12,36,83,512 জন। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। গত বছর এই ভোটার সংখ্যা ছিল 12,18,50,160। অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ নিয়ে বিতর্ক নিরসনে 20 জানুয়ারি শুরু হবে তথ্য যাচাই বাছাই ও হালনাগাদ কার্যক্রম। ভোটার তালিকা যাচাইকরণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব, সেই কার্যক্রম শুরু হবে আগামী 20 জানুয়ারি। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় সন্নিবেশিত করার ব্যাপারে আর দুই একটি কথা আমি বলতে চাই। যেমনটা বলেছি যে 7টি দেশে আমাদের এই সেবা ইতিমধ্যে চালু হয়েছে। যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। খসড়া তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার রয়েছে 13,151 জন। 17 বছরে ভোটার হওয়া নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ব্যক্তি ক্ষমতার কাছে সরকারি শক্তি কিছুই নয়, আর ব্যক্তি সত্তা জেগে উঠলে সব সমস্যার সমাধান সম্ভব, এমনটাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনকল্যাণী ব্যবসা করা উচিত। সামাজিক ব্যবসার মাধ্যমেই পরে স্বার্থ রক্ষা সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সমাজ সেবা দিবস 2025 উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ সাকিবের প্রতিবেদন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন বক্তারা। জনকল্যাণ মন্ত্রণালয় ওনাদের কাজের মাধ্যমে সেবা সবার কাছে পৌঁছে দেবে আশা করি। দেশের সিংহভাগ জনগোষ্ঠী এই মুহূর্তে কর্মক্ষম এবং তরুণদের দিকে তাকালে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন যে আমাদের মধ্যে কাজ করার একটা আকাঙ্ক্ষা, আমরা দেশকে কিছু একটা দিতে চাই। দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থদের জন্য বয়স্ক ভাতা বাবদ মাসিক 600 টাকা বরাদ্দ করা হয়,
যা দিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সুবিধা প্রাপ্তির ন্যূনতম পূরণ হয় না। আমি আজকে এই সমাজসেবা দিবসে দুস্থ বয়োজ্যেষ্ঠদের জন্য মিনিমাম ৩,০০০ টাকা বয়স্ক ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। সমাজের দরিদ্র সীমার নিচে বসবাসকারী নারী জনগোষ্ঠী পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষ ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, জনগণের কল্যাণে সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে। নিঃস্বার্থে যেরকম ব্যবসা করা যায়, পরের স্বার্থেও ব্যবসা করা যায়। যে ব্যবসার থেকে আমি নিজে এক পয়সাও মুনাফা নেব না, যাবতীয় যা কিছু করছি পরের স্বার্থে করছি, এবং সেই টাকা যা রোজগার হবে সেই ব্যবসার মধ্যে থেকে যাবে, এতে আমি আনন্দ পাবো। সামাজিক সমস্যা সমাধানে সরকার নয়, ব্যক্তি ক্ষমতার গুরুত্ব তুলে ধরেন তিনি। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচণ্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ সবাইকে তা মনে করিয়ে দেওয়া বলেও জানান ডক্টর ইউনূস। সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, পাছে যেন ভুলে না যাই, এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে না যাই। দেশ ও জনগণের সেবায় সবাইকে সরকারের পাশে থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এই দায়িত্বের কথা। আশা করি এই আহ্বান সবার কাছে পৌঁছবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়ের হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা চাপা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতি পুনর্মূল্যায়ন করবে বিএনপি। বিস্তারিত প্রতিবেদনে। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করে গোপন রেখেছিল স্বৈরাচার হাসিনা সরকার। তৎকালীন লাখ কোটি টাকার দুর্নীতির চিত্র জানতে মুখিয়ে আছে সাধারণ জনগণ। এ অবস্থায় সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের স্থায়ী কমিটির 2 সদস্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ খাতে দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী তথ্য উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। যে তারা মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে মানুষকে কিভাবে আমাদের মানুষ পকেট কেটে নিয়ে গেছে, এবং এগুলো বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হচ্ছে, এবং 2027 সালের পর থেকে এদেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে, এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই $500 মিলিয়ন পাচার হয়েছে। এ সময় দলের মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সব অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও লুটপাটের ঘটনা নিচে পড়ে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রেস্টুরেন্টের বিল সহ 43টি খাতে 5% থেকে 15% ভ্যাট বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, এতে সাধারণ মানুষের কষ্ট হবে না, কারণ সাধারণ হোটেল রেস্টুরেন্ট নয়। 3 তারকার উপরে হোটেল ভ্যাট বেড়েছে।
আইএফএম এর শর্ত পূরণে নয়, রাজস্ব বাড়াতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান উপদেষ্টা। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছি আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে জামিন শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চাঞ্চল্যকর এই মামলার শুনানিকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো আদালত চত্বর নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এর আগে গেল ২৬ নভেম্বর আদালতে চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে সংঘর্ষে জড়ায় ইসকন সমর্থকরা। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রপক্ষের পিপি মফিজুল মিয়া সাহেব তিনিও বলেছেন যে এটি একটি রাষ্ট্রদ্রোহী মামলা, যাবজ্জীবন সাজা এই মামলায়। এই মামলা বর্তমানে তদন্তাধীন আছে। এই মামলা জামিন পাওয়াটা ওনার উচিত হবে না, হকদার হবেন না। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে তাকে যার জামিনে আবেদন। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ স্মৃতি পরিষদ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, আলিফের রক্তের সঙ্গে আইনজীবীরা বেইমানি করতে পারে না। আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তির দাবিও জানায় বক্তারা। আমরা মানববন্ধন এটার জন্য আয়োজন করছি যে ইসকনের ইন্ধনদাতা যিনি চিন্ময় কুমার দাসের আজকে জামিন শুনানি ছিল। আমরা চাই এই ইসকনের সন্ত্রাসী চিন্ময় কুমার দাসকে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মামলায় এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয় নাই। আমরা গ্রেপ্তারের দাবিতে আজকে মানববন্ধনটা আয়োজন করেছি। মামলাটি যে দ্রুত তদন্তপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আমরা দ্রুত মামলাটা শেষ করে যে তাদের যে যারা জড়িত আসামি ছিল তাদেরকে ফাঁসির দাবিতে আমরা এই মানববন্ধনটা করেছি। শুধু জুলাই আগস্টে নির্যাতকদের বিচার করলে হবে না, বিগত ১৬ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের বিচার হতে হবে, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় জামায়াতের সমালোচনা করে রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তারা কোন মুখে নিজেদের দেশপ্রেমিক দাবি করে। পরে যুব এশিয়া কাপ বিজয়ী তরুণ ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি। এ সময় ক্রিকেটার ইমনের পিতার নিকট আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে 2টি অটোরিকশা প্রদান করা হয়। এই জাতির ঘাড়ে একটি জগত্তর পাথর ছিল। এই জগত্তর পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। খাগড়াছড়ির আলুটিলায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের আলুটিলার ২০ নম্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাটিরাঙ্গাগামী মোটরসাইকেলকে পেছন থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ফিরোজের মৃত্যু হয়। আহত আরোহী রাকিব কাজীরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ির সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।
এদিকে মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে কমপক্ষে 20 যাত্রী আহত হয়। বৃহস্পতিবার সকালে মুন্সির বাজার এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব ঘোষণা অনুযায়ী প্রশাসনিক ভবনে প্রধান ফটকে তালা দেওয়া হয়। এদিন 9:50 থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনের কর্মকর্তারা বের হননি। ভেতরে আটকা আছেন 2 উপাচার্য। এই নিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে উত্তেজনা। বুধবার দুপুরে পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। ফেল করেও তারা ভর্তি হচ্ছে এবং তারা 1%-এর আড়ালে 10%-এর সুবিধা নিবে এবং এখনই ফাইনাল ডিসিশন তারা বলেছে 24-25 শিক্ষাবর্ষের জন্যই 1% করা হয়েছে। আমরা চাই ফাইনাল একটা ডিসিশন, বাতিলের ডিসিশন। পোষ্য কোটা বাতিল ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নেই। কিন্তু ছাত্ররা যে বিষয়টি নিয়ে আন্দোলন করছে, ইভেন যেটি মানে প্রশাসন ভবনে তালা লাগিয়ে দিয়েছে, এটি আমি মনে করি যে গণতান্ত্রিক ওয়ে না আর কি, কোনো দাবি আদায়ের জন্য যৌক্তিক ওয়ে না আর কি, কারণ সে অন্যের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে। এখানে আমাদের অসুস্থ অনেক কর্মকর্তা আছে, তারা যেতে পারছে না বাইরে। একজন কর্মকর্তা আছে যে তার মা একেবারে মৃত্যু সজ্জায়, তাকে যেতে বাইরে দেওয়া হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কোটা বাতিলে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? সেখানে অবস্থান করছেন। তাদের যে দাবি সেটি হলো যে কোন রকম যে কোটা ছিল সেই কোটাটি এখানে থাকবে না। 1%-এর যে কোটাটি শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য রাখা হয়েছিল সেটিও তারা বাতিলের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা কোটার বিলুপ্তি চান। এর মাধ্যমে আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি হলো যে আগামী 5 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হচ্ছে। ফলে যদি আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এটি এক যৌক্তিক সমাধানে না আসেন, তাহলে সেখানে কিন্তু কোটাটি থেকে যাচ্ছে এবং ফলে যারা সারা দেশ থেকে আবেদন করবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সেখানেও এক ধরনের জটিলতা তৈরি হবে। তবে আমরা যতটুকু জানি যে সকালবেলায় যখন 9:50 প্রধান প্রশাসন ভবনের গেটে তালা দেওয়া হয় তখন শিক্ষার্থীরা এখানে অবস্থান নেন। তার সেই সময় থেকে 2 উপাচার্য ভেতরে ছিলেন, তারা এখন পর্যন্ত সেখানেই আছেন। আমরা উপাচার্য ফরিদউদ্দিন খানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাদের আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু যে আন্দোলনটি তারা করছেন সেটি দ্বিমত পোষণ করছেন তাদের সঙ্গে। তিনি বলছেন যে শুধুমাত্র যৌক্তিক বিবেচনায় 1% কোটা রাখা হয়েছে, যেটি খুব বেশি হবে না এবং শিক্ষার্থীদেরকে তাদের যে কোটা সংস্কার সেটি মেনে নিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয় যাতে সচল থাকে সেই প্রক্রিয়ায় আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং সাধারণ ছাত্রদের পক্ষ থেকে তাদের উপাচার্যের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে তারা এখন পর্যন্ত আন্দোলনে আছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনের প্রধান ফটক সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সেই 1% কোটাও বাতিলের প্রজ্ঞাপন বা যে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সেটি জানানো না হবে তারা এই আন্দোলনে থাকবেন এবং আন্দোলনকারীরা বলছেন যে রাত হলেও তারা এখানে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই 1% কোটা বাতিলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো ডানা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ দুপুর।